হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আগের দিন আমরা ভৌতবিজ্ঞান থেকে চলতরিৎ চ্যাপ্টার থেকে পার্ট 3 করেছিলাম, যেখানে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখেছিলাম। আর দুটো তোমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল গাণিতিক সমস্যা, যেগুলো সমাধান তোমাদের বাড়িতে করতে বলা হয়েছিল। আর আজকে আমরা আগের দিনের কথা অনুযায়ী কী বলেছিলাম না, আগে সমস্যার সমাধানগুলো করবো, গাণিতিক সমাধান করে নিয়ে তারপরে কুলম্বের সূত্র, অভ্যন্তরীণ তড়িৎচালক বল এগুলো পড়ানো হবে। তো এই দুটো প্রবলেম আমাদের আগের দিন দেওয়া ছিল, আজকে আমরা একটু আগে সলভ করব, তারপরে ওহমের সূত্রে যাব। ঠিক আছে? তো এসব শুরু করা যাক প্রবলেমের সলিউশন। সো দেখো, আমাদের প্রথম প্রবলেমে কি বলা আছে, কোনো পরিবাহী তড়িৎ প্রবাহমাত্রা 4 অ্যাম্পিয়ার হলে এবং ওই পরিবাহীর মধ্যে দিয়ে যদি 80 কুলম্ব আধান প্রবাহিত হয়, তবে কত সময় ধরে আধান প্রবাহিত হয়েছে তা নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে দেখো কী কী দেওয়া আছে আমাদের এখানে। দেওয়া আছে কয়েকটা জিনিস দেওয়া আছে। অ্যাম্পিয়ার কিসের বলেছিলাম? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা কী দিয়ে বোঝাই না, আই দিয়ে। তাহলে আই, তাহলে অ্যান্সার এটা কোশ্চেন নাম্বার 1। আই ইকুয়াল টু, তাহলে কী হবে? আই ইকুয়াল টু 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, কুলম দেওয়া আছে, মানে ওটা কিসের একক দেওয়া আছে? ওটা আধানের একক। আর আধানকে আমরা কী দিয়ে লিখি না, কিউ দিয়ে। কিউ ইকুয়াল টু 80 কুলম। কিউ ইকুয়াল টু 80 কুলম। আর আমাদের কী চেয়েছে? সময়। সময়কে আমরা কী দিয়ে ডিনোট করি না, সময়কে আমরা টি দিয়ে ডিনোট করি। এই টিটার মান আমাদের কী করতে হবে? এই টিটার মান হচ্ছে আমাদের বার করতে হবে ক্যালকুলেশন করে। তো আগের দিন আমরা কয়েকটা সূত্র লিখেছিলাম, তার মধ্যে একটা সূত্র ছিল আই ইকুয়াল টু কিউ বাই টি। এই সূত্রটা ছিল। তো দেখো, এখানে আমাদের দেওয়া আছে কিউ এর মান, আই এর মান দেওয়া আছে, টি এর মানটা বার করতে হবে। তো তার জন্য আমাদের টিটাকে একদিকে নিয়ে আসতে হবে আর কিউ আর আইকে অপর দিকে নিয়ে যেতে হবে। তাহলে টি ইকুয়াল টু কী লিখতে পারি? কিউ বাই আই, এটা লিখতে পারি। তাহলে এখানে কিউ এর মান কত? কিউ এর মান বলেছে কত? 80। আর আই এর মান কত বলেছে না, 4। তাই তো? এখানে কিউ এর মান 80 বলেছে, আই এর মান 4 বলেছে। আর সময়ের একক কী বলেছিলাম? এসআই সিজিএস যাই হোক, সেটা কী হবে? সেকেন্ডে থাকবে। সেকেন্ড লিখে দিলাম। তাহলে 80কে 4 দিয়ে ভাগ করলে কত ভাগফল হয় না, 20। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের? অ্যান্সার হয়ে যাবে 20 সেকেন্ড। ঠিক আছে? তাহলে এটা কত অ্যান্সার হলো? 20 সেকেন্ড। আশা করি তোমাদের উত্তরের সাথে এই উত্তর ম্যাচ করেছে। আমার এই উত্তরের সাথে তোমাদের উত্তরও ম্যাচ করেছে। এবার আমরা তাহলে প্রথম সলিউশনটার পরে যাব দ্বিতীয় সলিউশনে। ঠিক আছে? তো এসব দেখা যাক দ্বিতীয় প্রবলেমটা, যেখানে বলা আছে কোনো তড়িৎক্ষেত্রের কোনো দুই বিন্দুর বিভব প্রভেদ 12 ভোল্ট এবং আধানের মান 4 কুলম হলে কত কৃতকার্য করতে হবে একটা ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য। তো তাহলে এখানে অ্যান্সারে আমরা লিখে নেব আগে কী কী ডেটা আমাদের দেওয়া আছে। ভোল্ট দেওয়া আছে মানে কি, সেটা কী হবে? সেটা হবে বিভব প্রভেদ। তা বিভব প্রভেদকে আমরা কী দিয়ে লিখি না, বিভব প্রভেদকে আমরা ভি দিয়ে লিখি। ভি ইকুয়াল টু 12 ভোল্ট। তারপর দেখো আধানের মান দেওয়া আছে 4 কুলম। যখন দেওয়া আছে কুলম, তাহলে ওটা কী হবে? আধান। আধানকে কী দিয়ে ডিনোট করি? কিউ। কিউ ইকুয়াল টু 4 কুলম। ওকে। আর কী বার করতে হবে? কৃতকার্য। কৃতকার্য। এই কিউকে আমরা আগের দিন পড়ানোর সময় স্মল কিউ লিখেছিলাম। ঠিক আছে? স্মল কিউ লিখো কি ক্যাপিটালে কিউ লেখো, তার জন্য কোনো রকমের পার্থক্য হয় না। তো আগের দিন আমরা একটা সূত্র রেখেছিলাম, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, বা এটাকে আমরা এইভাবে লিখেছিলাম ডব্লিউ বাই স্মল কিউ। আমরা লিখেছিলাম ভি ইকুয়াল টু ডব্লিউ বাই স্মল কিউ, এটা লিখেছিলাম। তো তাহলে ঠিক আছে, আমরা আগের দিনে যেটা লিখেছিলাম সেটাতেই সলিউশনটা করি। ভি ইকুয়াল টু ডব্লিউ বাই স্মল কিউ। তাহলে ভি এর মান আমাদের জানা আছে
কিউ এর মানও জানা আছে, জানা নেই ডব্লিউ এর মান। তাহলে ডব্লিউটাকে আমাদের ইকুয়ালের একটা নির্দিষ্ট দিকে রাখতে হবে, আর বাকি যেগুলো জানা আছে সেটা ইকুয়ালের অন্য দিকে রাখতে হবে। তাহলে আমাদের জানা নেই কোনটা, ডব্লিউ। তাহলে ভি আর কিউ জানা আছে, ভি আর কিউকে একদিকে নিয়ে আসবো, ভি ইন্টু কিউ ইকুয়াল টু ডব্লিউ। ঠিক আছে, ভি ইন্টু কিউ ইকুয়াল টু কী হবে, ডব্লিউ হবে। তাহলে ডব্লিউ ইকুয়াল টু ভি ইন্টু কিউ হলো। এবার ভি আর কিউ এর মানগুলো বসিয়ে দেবো। ভি এর মান কত বলেছে, 12, আর কিউ এর মান বলেছে 4, তাই তো। আর কৃতকার্য কী হয়, এসআই এককে জুল। তাহলে 12 কত হবে, 48 জুল। তাহলে এটাই আমাদের কী হয়ে গেল, এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল যে কত পরিমাণ কৃতকার্য করতে হবে, কৃতকার্যের মান হবে 48 জুল। এটা হয়ে গেল কি অ্যান্সার। ওকে, আশা করি এইটার সাথে তোমাদের উত্তরটাও মিলেছে। নাহলে আরেকবার দেখে নেবে যে কোথায় ভুল গিয়েছে বা কী হয়েছে। তা দুটো প্রবলেমের সলিউশন হয়ে গেল। এবার আমরা দেখবো কি, ওহমের সূত্র, তারপর তড়িৎচালক বল। ঠিক আছে, সো এবার আমরা শুরু করবো ওহমের সূত্র। ওহমের সূত্রে কী বলা আছে না, তাপমাত্রা আর অন্যান্য ভৌত অবস্থার যদি কোনো পরিবর্তন না ঘটে, তবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা কিসের উপর নির্ভর করবে না, ওই পরিবাহীর বিভব প্রভেদের উপর নির্ভর করবে। অর্থাৎ ওহমের সূত্র থেকে আমরা লিখতে পারি যে বিভব প্রভেদকে কীভাবে লিখি, আমরা আগে দেখেছিলাম যে ভি এ মাইনাস ভি বি, এটা কিসের সাথে সমানুপাতিক হবে না, আই এর সাথে। কি বলছে না, যদি তাপমাত্রা আর অন্যান্য কোনো ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তবে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা কিসের উপর সাথে সমানুপাতিক হবে না, বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হবে। এই ভি এ মাইনাস ভি বিকে কী বলি আমরা, এটাকে আমরা বলি বিভব প্রভেদ, আর আইটাকে কী বলি, তড়িৎ প্রবাহমাত্রা। তাহলে ভি এ মাইনাস ভি বিকে আমরা ভি দিয়ে ডিনোট করতে পারি। তাহলে ভি সমানুপাতিক কী লিখতে পারি, আই, তাই তো। এবার এই ভি সমানুপাতিক আই লিখলাম। এবার এই সমানুপাতিকটা তোলার জন্য ইকুয়াল টু দিলাম, আই লিখলাম, আর একটা ধ্রুবক আনলাম, যেটাকে আমরা সমানুপাতিক ধ্রুবক লিখলাম, সেটা কি না আর। এই আরটা তাহলে কী হলো, এই আরটা হলো আমাদের সমানুপাতিক ধ্রুবক, ওহমের সমানুপাতিক ধ্রুবক। আর এই আরটাকে আবার ওহমের যে সমানুপাতিক ধ্রুবক, সেই আরটাকে আবার কি বলা হয়, এই আরটাকে আবার বলা হচ্ছে ওই পরিবাহীর রোধ। তাহলে ওহমের সমানুপাতিক ধ্রুবক যে আরটা ধরা হচ্ছে, সেটাকে কি হচ্ছে না, ওই পরিবাহীর রোধ। তাহলে এখান দিয়ে স্পষ্টত একটা জিনিস দেখা যাচ্ছে যে বিভব প্রভেদ সমান তড়িৎ প্রবাহমাত্রা ইন্টু আর রোধ। এবার এইটা ধরো 1 নম্বর সমীকরণ হলো। এখান দিয়ে আরও সমীকরণ লেখা যায় যে আই ইকুয়াল টু ভি বাই আর, এটা গেল 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণে কি, আর ইকুয়াল টু ভি বাই আই, এটা গেল 3 নম্বর সমীকরণ। তাহলে এই একটা সমীকরণ থেকে আমরা 3টে সমীকরণ পেয়ে গেলাম, যেটা ওহমের সূত্রে বলা আছে। আর এখানে কি কি কনস্ট্যান্ট আছে না, একটা হচ্ছে তাপমাত্রা, টেম্পারেচারটা কি হচ্ছে অপরিবর্তিত, আর একটা ফিজিক্যাল কন্ডিশন, ভৌত যে অবস্থা সেগুলো কি আছে, সেগুলো অপরিবর্তিত রয়েছে। তাহলে এই দুটো কি হচ্ছে, এই দুটো আনচেঞ্জ রয়ে যাচ্ছে, অপরিবর্তিত থাকছে। তার জন্য কি হচ্ছে না, ওই পরিবাহীর যে বিভব প্রভেদ আছে সেটার সাথে তড়িৎ প্রবাহমাত্রা কি হচ্ছে না, সমানুপাতিক হচ্ছে। ক্লিয়ার। তাহলে এইটা গেল ওহমীয় সূত্র। আর যখন কোনো পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, তখন সেই পরিবাহীকে কি বলা হয় না, সেই পরিবাহীকে বলা হয় ওহমীয় পরিবাহী। তাহলে যে পরিবাহীটা এই ওহমের সূত্র এইটা মেনে চলবে, সেই পরিবাহীকে কি বলা হবে না, ওহমীয় পরিবাহী বলা হবে। ক্লিয়ার। তাহলে এটা গেল আমাদের ওহমের সূত্র। এরপরে আমরা যেটা দেখব না, কোষের অভ্যন্তরীণ তড়িৎচালক বল। সো এসো দেখা যাক যে কোষের অভ্যন্তরীণ তড়িৎচালক বল কাকে বলে। ঠিক আছে, ধরো একটা তড়িৎ কোষ আছে, এটা পজিটিভ আছে, এটা নেগেটিভ আছে। এই তড়িৎ কোষটাকে আমরা নাম দিলাম যে ই তড়িৎ কোষ। ঠিক আছে,
ক্যাপিটাল ই স্মল ই যা খুশি দিতে পারো, কিছু যায় আসে না। এই তড়িৎ কোষের যে দুটো প্রান্ত আছে সেটার সাথে একটা রোধ আমরা যুক্ত করলাম। ঠিক আছে, এই রোধটার মান কত হবে না আর। ঠিক আছে, তাই তড়িৎ কোষটা কি ই, আর এইটা কি আর। যে আমরা যে বাহ্যিক যে রোধটা যুক্ত করেছি তার মান কি হবে না আর ওরকম হবে। তো একটা জিনিস জানবে, যখনই কোনো তড়িৎ কোষের মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহ হয়, তড়িৎ কোষের মধ্যে যে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো কী করে না তড়িৎ প্রবাহকে বাধা দেয়। অর্থাৎ যে প্রত্যেকটা তড়িৎ কোষের মধ্যে তাহলে কী হয় না একটা অভ্যন্তরীণ রোধ কাজ করে। তা সেই রোধটাকে আমরা তাহলে কি লিখবো, এখানে যে রোধটা আছে সেটাকে আমরা স্মল আর লিখবো। ঠিক আছে, এর মধ্যে যে রোধটা আছে সেটাকে আমরা কি দিয়ে লিখলাম না স্মল আর দিয়ে লিখলাম। তো এবার এই তড়িৎ কোষটার মধ্যে দিয়ে প্রবাহিত যে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা কি হচ্ছে না ধরলাম আই, তড়িৎ প্রবাহ মাত্রা তাহলে আই ধরলাম। আর এখানে তড়িৎ কোষটা তড়িৎ চালক বল কত ই, তাই তো। তাহলে এই বর্তনীর মধ্যে দেখো এখানে আছে আর এখানে রোধ আছে, তাহলে এই বর্তনীর মধ্যে মোট রোধের পরিমাণ কত। যখন সমান্তরাল সমবায় শ্রেণী সমবায় করবো তখন এই জিনিসটা আরও ক্লিয়ার হবে। তো যখন একটা দুটো রোধ শ্রেণী সমবায় থাকবে তখন রোধগুলো কী হয় না পরস্পর যুক্ত হয়ে যায়। তাহলে এদের মোট রোধ কত বা তুল্য রোধ কত, এই পরিবাহীটার এই বর্তনীটার তুল্য রোধ কত না বড় আর প্লাস ছোটো আর। ছোটো আরটা কি এই তড়িৎ কোষটার রোধ, আর বড় আরটা বাহ্যিক যে রোধটা আমরা যুক্ত করছি সেটা হচ্ছে বড় আর। তাহলে মোট তুল্য রোধ কত হলো তাহলে বড় আর প্লাস ছোটো আর। এবার দেখো যে তড়িৎ প্রবাহ মাত্রাটা কিসের উপর নির্ভর করে বলেছিলাম। তড়িৎ প্রবাহ মাত্রাটা আমরা আগে বলেছিলাম যে তড়িৎ যে প্রবাহ মাত্রাটা আছে আই, এটা কিসের উপর নির্ভর করে না যে ক্ষেত্রের যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখা হবে তার মধ্যে যে তড়িৎচালক বলটা থাকবে বা কোষের যে অভ্যন্তরীণ বিভব প্রভেদটা থাকবে তার উপরে তড়িৎ প্রবাহ মাত্রা নির্ভর করবে। তাহলে এখানে বিভব প্রভেদ নেই কিন্তু আছে তড়িৎচালক বল, যার জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে এই বর্তনীর মধ্যে। তাহলে ই আর এই বর্তনীর মোট তুল্য রোধ কত না সেটা হচ্ছে বড় আর প্লাস ছোটো আর। বড় আর প্লাস ছোটো আর তুল্য রোধ আমরা দেখেছিলাম কি আই ইকুয়াল টু ভি বাই আর। ওহমের সূত্র থেকে এই একটা সমীকরণ পেয়েছিলাম তো আমরা। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর, এখানে সেখানে কী হচ্ছিলো না ভি এর জন্য কী হচ্ছিল না তড়িৎ প্রবাহিত হচ্ছিলো। এখানে এই ইটার জন্য যে তড়িৎচালক বলটা আছে কোষটার, সেই কোষটার সেই ইটার জন্য তাহলে কী হচ্ছে সেই ইটার জন্য তাহলে এটা হলো কি তড়িৎচালক বল, সেই ইটার জন্য তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ই ইকুয়াল টু আই বড় আর প্লাস ছোটো আর ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এবার দেখো এই বড় আরটা কী হচ্ছে না বড় আরটা কিন্তু আমরা বাইরে থেকে যুক্ত করছি। তো যদি আমরা বড় আরটাকে বাইরে থেকে যুক্ত না করি তাহলে সেক্ষেত্রে তড়িৎ কোষটা কীরকম হবে নেগেটিভ। আর এখানে কী হবে এখানে ছোটো আরটা রয়ে গেল, তাহলে এইটা কী হলো এটা হলো একটা মুক্ত বর্তনী। ঠিক আছে, আর এটা বদ্ধ বর্তনী। তো মুক্ত বর্তনীর ক্ষেত্রে কোনো আমরা বহিস্থ আর পাবো, আমরা ধরো এই পোর্শনটা মুছে দিলাম, এই পোর্শনটা পুরো মুছে দিলাম, কোনো বহিস্থ কোনো সংযোগ রেখা তার নেই। তাহলে যখন তড়িৎ কোষটা মুক্ত অবস্থায় থাকবে তখন কি হবে এই আর এর মান কত হবে, এই আর এর মান তখন কি হয়ে যাবে আর ইকুয়াল টু কত হয়ে যাবে 0। যখন মুক্ত বর্তনীর ক্ষেত্রে দেখব তখন আর ইকুয়াল টু 0 হলে কী হবে তাহলে আই আর এর মান কত হবে 0 প্লাস আই আর ইকুয়াল টু আই আর। আবার আমরা এই আরটাকে যদি স্মল আর কনসিডার করে নিই তাহলে ইটাকে কি লিখতে পারি, এই ইটাকে ভি বলে লিখতে পারি, আই আর ইকুয়াল টু ভি, তাই তো।
তাহলে এবার আসি যে ই ইকুয়াল টু ভি, এটা আমাদের কি হলো না, এটাই আমাদের হলো একটা সমীকরণ যে ই ইকুয়াল টু ভি। এটা হলো মুক্ত বর্তনী কোনো কোষের তড়িৎচালক বলের যে সমীকরণ, মূল সমীকরণ, সেটা এইটা এলো, ঠিক আছে, ই ইকুয়াল টু ভি। তাহলে আমরা কী পেলাম যে মুক্ত বর্তনীতে অবস্থিত কোনো তড়িৎ কোষে যদি ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে একটা একক ধনাত্মক আধান নিয়ে যাওয়া যায়, তবে যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটা কিসের সাথে সমান হবে, সেটা ওই তড়িৎ কোষটা কী বলবে না, তড়িৎচালক বল বলবে, ঠিক আছে। তড়িৎচালক বল বা বিভব প্রভেদ, কারণ বিভব প্রভেদের সময় আমরা কী দেখেছিলাম না, কোনো তড়িৎ ক্ষেত্রের যদি ঋণাত্মক তড়িৎদ্বার থেকে বা ঋণাত্মক বিভবযুক্ত স্থান থেকে ধনাত্মক বিভবযুক্ত স্থানে যদি একক আধানকে নিয়ে যেতে হয়, তবে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে কি বলে না, ওই তড়িৎ ক্ষেত্রটার কী বলে না, বিভব প্রভেদ বলে। তাহলে এখানে তড়িৎ কোষের ঋণাত্মক থেকে ধনাত্মক আধান নিয়ে যাওয়ার জন্য, একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ কৃতকার্য করতে হবে সেটাকে কি বলবে না, ওই তড়িৎ কোষটার তড়িৎচালক বল, ঠিক আছে। তার সংজ্ঞাটা আরেকবার বলে দিই, যে কোনো মুক্ত বর্তনীর মধ্যে অবস্থিত কোনো তড়িৎ কোষের মধ্যে দিয়ে যদি একটা একক ধনাত্মক আধানকে ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে নিয়ে যাওয়া যায়, তবে যে পরিমাণ কৃতকার্য করতে হয় সেটা ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল বলা হয়, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমরা আর একটা জিনিস দেখব, যেটা হচ্ছে রোধের সাথে দৈর্ঘ্য এবং ওই যে পরিবাহী থাকবে তার প্রস্থচ্ছেদের কী সম্পর্ক সেটা দেখব। দেখে আজকে আমরা পার্ট যে 4টা করছি সেটা কমপ্লিট করব, ঠিক আছে। তাহলে এবার দেখা যাক পরিবাহী দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের সাথে রোধের কী সম্পর্ক, ঠিক আছে। রোধটা কিসের উপর নির্ভর করে, একটা দুটো পরিবাহী নিয়েছি, দেখো দুটো বা একটা নিতে পারো, এখানে প্রথমে বোঝার জন্য একটা নিতে পারো, যে একটা পরিবাহী নিয়েছি যার দৈর্ঘ্য কত হচ্ছে এল, আর যার প্রস্থচ্ছেদ কত হচ্ছে না এ হচ্ছে, ঠিক আছে। তো এবার দেখো রোধ কিসের সাথে সম্পর্কিত হবে, রোধের সমানুপাতিক হবে যে দৈর্ঘ্য যতটা বাড়বে রোধ তার সাথে সমানুপাতিক হবে। আর এই যে ক্ষেত্রফল যেটাকে আমরা এ নিয়েছি, এটা যতটা বাড়বে তাহলে সেখানে রোধ তত কী হবে না কমে যাবে। তাহলে রোধ সমানুপাতিক একটা হচ্ছে দৈর্ঘ্য, আর একটা হচ্ছে রোধ ব্যস্তানুপাতিক কী হবে না প্রস্থচ্ছেদের সাথে বা ক্ষেত্রফলের সাথে, ঠিক আছে। তাহলে রোধ সমানুপাতিক এল আর রোধ সমানুপাতিক 1/a, এটা এই দুটোকে একসাথে আমরা লিখতে পারি রোধ সমানুপাতিক L/a, L/a। আবার এই সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা কোনো সমীকরণ লিখতে পারি না, তাই এই সমানুপাতিক চিহ্নকে অপর একটা ধ্রুবক নিলাম। এই যে রোটা আঁকলাম, এই রোটাকে কি বলা হয় না, এই রোটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে ওই পরিবাহী কী হবে না রোধাঙ্ক, ওকে। তাহলে রোধের পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের সাথে রোধের কী সম্পর্ক সেটা এখান দিয়ে বোঝা গেল, যে যদি পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পায় তার রোধ বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য হ্রাস পেলে রোধ হ্রাস পাবে। আর পরিবাহীর প্রস্থচ্ছেদের সাথে রোধের কী সম্পর্ক, যদি প্রস্থচ্ছেদ বাড়ে তাহলে রোধ কমবে, যদি প্রস্থচ্ছেদ কমে তাহলে রোধ বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দুটোকে এক জায়গায় করলে কী পেলাম না L/a, আর সমানুপাতিক L/a। তাহলে আর ইকুয়াল টু কী লিখলাম, রো L/a, যেখানে রোটা কী হচ্ছে না ওই পরিবাহী কী হচ্ছে না রোধাঙ্ক, ঠিক আছে। দেখো এখানে কি করে হচ্ছে বোঝানোর জন্য, যদি তোমাদের একটা নর্মাল কনসেপ্ট ইউজ করাই, যে ধরো এখানে 10 জন লোক আছে, যে কিছু সংখ্যক লোক আছে, তাদেরকে বলা হলো একটা খেলার মাঠ আছে, সেটা পরিষ্কার করতে হবে। তো তার জন্য কী হবে, আগে একটা নির্দিষ্ট সময় লাগতো, আমি বললাম খেলার মাঠটাকে আরও বাড়িয়ে দেবো, তাহলে কী হবে, এখানে সময় কী হবে, বাড়বে না কমবে, তার টাইমটা অবভিয়াসলি বাড়বে তো, টাইমটা বাড়বে। এবার ধরো
এটা মাটির পরিমাণ। একইভাবে এখানে আবার 10 জন লোক আছে। আচ্ছা, এটা না করে আমরা আগের আঁকাটা দিয়েই দেখাই যে যখন দৈর্ঘ্য বাড়লো, মাঠটার যখন ক্ষেত্রফল বাড়লো, তখন কী হলো, সময়টা বেশি লাগলো। এবার যদি আমরা এইটা দৈর্ঘ্য না বাড়িয়ে যদি আমরা লোক সংখ্যা বাড়াই, তাহলে কী হবে, লোক সংখ্যা বাড়ানোর জন্য আর একটু বেশি এরিয়া লাগবে। ঠিক আছে, ক্ষেত্রফলটা বাড়িয়ে দিলাম। দৈর্ঘ্য বাড়ানোর জন্য কিন্তু ক্ষেত্রফল বাড়লো, কিন্তু এখানে দেখো, এখানে আমরা লোক সংখ্যা বাড়িয়ে দিলাম। লোক সংখ্যা যখনই বাড়িয়ে দেবো তখন কি হবে না, সময় আগে যেটা লাগতো তার থেকে আরও কম সময় লাগবে, তাই তো? এখানে যে সময়টা লাগছিল, এই পোর্শনটার জন্য যে সময়টা লাগছিল তার থেকে আরও কম সময় লাগবে, যেহেতু লোক সংখ্যা বাড়িয়েছি। লোক সংখ্যাটা বাড়ানোর জন্য কী হবে না, এটা কমে যাবে সময়টা। তাহলে দেখো, যেখানে সময় বাড়বে সময়টাকে যদি আমরা রোধ হিসেবে ধরে নিই, তাহলে সেখানে বলা যায় যে দৈর্ঘ্যটা বাড়লে সেখানে কী হবে না, লোক সংখ্যা কী হবে, একই থাকবে, সময় বাড়বে। তাহলে এখানে রোধ বাড়বে, দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে। আর লোক সংখ্যা বাড়া মানে প্রস্থটা বাড়লো, প্রস্থটা বাড়ার সাথে সাথে কী হবে, সময়টা কমে যাবে। অর্থাৎ সময়টাকে রোধ ধরে নিলে কী হবে না, রোধটা কমে যাবে পরিবাহীর। বোঝা গেল? আজকে এই পর্যন্ত ছিল পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের সাথে রোধের কী সম্পর্ক, সেই পর্যন্ত পড়ালাম। সেখান দিয়ে আমরা রোধাঙ্ক কনসেপ্টটা জানলাম। পরের দিন আমরা রোধাঙ্ক কাকে বলে, রোধাঙ্কের একক, পরিবাহিতাঙ্ক কাকে বলে, পরিবাহিতাঙ্কের একক, সেগুলো আমরা পার্ট 5-এ দেখবো। ঠিক আছে? তাহলে তাহলে এই পর্যন্ত আজকের ভৌত বিজ্ঞানটা ছিল। সবাই বাড়িতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। ঠিক আছে? থ্যাংক ইউ।